আমরা যদি কোনো একটা খারাপ ব্যাংক নেই, তাহলে দুটো ব্যালেন্স শিট একসাথে মার্চ করলে আমাদের ক্যাপিটাল এডিকুইসি রেশিও 12.5 থাকতে ওইটা কি হবে? আমার লিকুইডিটি কাভারেজ রেশিও 174, ওটা যদি হয়ে যায় 52, তাহলে কি হবে? আমার এনপিএল রেশিও 3.6, ওটা যদি ওই ব্যাংকের ডিউ ডিলিজেন্স করে দেখি যে ওর 80-90% ব্যাড লোন, তা আমার এনপিএল রেশিও যদি তখন হয়ে যায় 19%, তখন আমার কি হবে? এই যে মার্জার অ্যাকুইজিশন, এটা নিয়ে আসলে আপনার অ্যাজ এ টপ ব্যাংকার আপনার কি মতামত? আমরা পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে তো চলছে ভলান্টারি মার্জার অ্যাকুইজিশন পিরিয়ড 31শে ডিসেম্বর পর্যন্ত। যে কোনো ব্যাংক চাইলে, ভালো ব্যাংকগুলো আমরা সেন্ট্রাল ব্যাংকে গিয়ে দেখা করতে পারি, বলতে পারি যে আমরা এই মন্দ ব্যাংকটাকে নিব। মন্দ ব্যাংক হিসাবে 2023 সালের 22 সালের জুন, জুলাই, অগস্টের দিকে 10টা ব্যাংক একদম তারা সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশনের অডিটের প্রেক্ষিতে তারা এমওইউ সাইন করেছিল। সেন্ট্রাল ব্যাংক, তাদের মালিকপক্ষ এবং ব্যাংকের ম্যানেজমেন্ট বা সিইও। ওই 10 ব্যাংক চেনাই আছে, 10 ব্যাংক থেকে একটা ব্যাংক চলে গেল, পদ্মা এক্সিম ব্যাংক অধিগ্রহণ করছে, এমওইউ সাইন হয়েছে। ওখানে 9টা আছে, প্লাস আরও আপনি জানেন যে ব্যাংকগুলি খারাপ। যদি আপনি অন্য ব্যাংকও এখন উন্মুক্ত এই টাইমটাতে, আপনি প্রস্তাব দিতে পারেন যে আমরা এই ব্যাংকটাকে ঠিক করতে চাই। চাওয়াটা কিন্তু ভালো চাওয়া, যে আপনি একটা হেলদি ব্যাংক আছেন, আর একটা ব্যাংক অত হেলদি না, আপনি নিজে যেহেতু হেলদি, আপনি ওই ব্যাংকটাকে হেলদি করেন, এটা রাষ্ট্রের জন্য উপকারী, জরুরি একটা কাজ হবে। চাওয়াটা ভালো, ইচ্ছাটাও ভালো, এবং সেজন্যই কিন্তু আমরা দেখলাম পিসিএ ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেল। প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, 4 ধরনের পিসিএ ভিত্তিক খারাপ ব্যাংক চিহ্নিত হবে 1 জানুয়ারি 2025 থেকে। পিসিএ 1, পিসিএ 2, পিসিএ 3, পিসিএ 4। পিসিএ 4 এর ব্যাংকগুলো উইল বি আপ ফর মার্জার এন্ড অ্যাকুইজিশন। অন্য কোনো ব্যাংক পিসিএ 4 এর ব্যাংকগুলো তখন নতুন আরো কিছু ব্যাংকও হতে পারে। ব্যাংকিং সেক্টরে তো সমস্যা চলছে, তো এইরকম ব্যাড লোনের দেশে তো ব্যাংক ক্যাপিটাল অ্যাডিকুইসিতে পড়ে যাবে, সমস্যা লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবে। দুটো যদি মেজর ক্রাইসিস বলি, ক্যাপিটাল অ্যাডিকুইসিতে পড়বেই হচ্ছে, তার প্রফিট নেই, সেই ক্যাপিটাল খেয়ে ফেলছে, এখনই তো অলরেডি রিটেইনড আর্নিং ভেঙে ভেঙে ব্যাংক চালাচ্ছে এবং অপারেটিং লস আছে। হ্যাঁ, এখনো আছে। তো এই 9টা ব্যাংক প্লাস আরও ধরেন বেশ কিছু ব্যাংক মিলে রাফলি 15টা ব্যাংক নিয়ে বা 12-13টা ব্যাংক নিয়ে আপনি যদি ভালো ব্যাংক হন, ভলান্টারি পিরিয়ডে আপনি সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে কথা বলতে পারেন। তারা উদ্বুদ্ধ করছেন আমাদেরকে। আর ভলান্টারি পিরিয়ড শেষ হয়ে গেলে তখন আসবে ফোর্সড মার্জার পিরিয়ড। রাষ্ট্র তার নিজের স্বার্থে ভালো ব্যাংকে বলবে যে তোমাকে অমুক খারাপ ব্যাংক অধিগ্রহণ করতে হবে। বোথ আর ওকে, বিভিন্ন দেশে এই ফরম্যাটেই হয়েছে। এই পিসিএ ফ্রেমওয়ার্ক, পাশের ভারতেই এই একই ফ্রেমওয়ার্ক। তো নাও আমি চাইবো যে যদি ভলান্টারি পিরিয়ডেই মার্জার হয়, যেখানে কোনো চাপ থাকবে না, বাট সরকারের তরফ থেকে, সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে আমাদের উদ্বুদ্ধকরণ থাকবে, আমি চাইবো যে তখন কিছু জিনিস সেন্ট্রাল ব্যাংক আমাদের কাছে, ভালো ব্যাংকগুলোর কাছে খোলাসা করুক। যে আমরা যদি কোনো একটা খারাপ ব্যাংক নেই, তাহলে দুটো ব্যালেন্স শিট একসাথে মার্চ করলে আমাদের ক্যাপিটাল এডিকুইসি রেশিও 12.5 থাকতে ওইটা কি হবে? যেটা সিটি ব্যাংকের আজকে 15.8। আমার লিকুইডিটি কাভারেজ রেশিও 174, ওটা যদি হয়ে যায় 52 আর নেগেটিভ, দুইটাকে একসাথে করার কারণে, তাহলে কি হবে? আমার এনপিএল রেশিও 3.6, ওটা যদি ওই ব্যাংকের সত্যিকারের ডিউ ডিলিজেন্স করে দেখি যে ওর 80-90% ব্যাড লোন, এবং তার যদি ভ্যালু হয় ধরেন 15,000 কোটি টাকা, তা আমার এনপিএল রেশিও যদি তখন হয়ে যায় 19%, তখন আমার কি হবে? তারপরে জনগণ যদি আমার ভালো ব্যাংকটা থেকেও টাকা তোলা শুরু করে, তাহলে কি হবে? আমার তারল্য কি হবে? দেন তারপরে এছাড়া তো আসবে শেয়ার হোল্ডিং স্ট্রাকচার কি দাঁড়াবে, আমাদের সোয়াপ রেশিও শেয়ারে কি হবে? ওই খারাপ ব্যাংকটার কি 1:1 হবে, নাকি তার একটা তার 10টা শেয়ার হবে সিটি ব্যাংকের একটা শেয়ার? বাট আমি ওই জাতীয় ব্যাংক সবগুলো স্টাডি করে দেখলাম, সব তো নেগেটিভ ইকুইটি। তো নেগেটিভ ইকুইটির ব্যাংকের তো ভ্যালু আসলে হবে $1 বা $1, তাহলে তো সেটাও খোলাসা করতে হবে। আমার ভালো একটা জিনিস বলতে পারি যে মাননীয় গভর্নর মহোদয় এবং যিনি পলিসি অ্যাডভাইজার, অনারেবল পলিসি অ্যাডভাইজার জনাব আবু ফারহান নাসের, তার সাথে আমাদের কথা হয়েছে। আমি শিওর অন্য আরও ভালো ব্যাংকগুলোরও কথা হচ্ছে। ভলান্টারি মার্জার পিরিয়ডে একটা প্রচ্ছন্ন, আমি বলবো যে এক ধরনের স্পষ্ট একটা উৎসাহ দেওয়া আছে আমাদেরকে, আপনারা ভালো ব্যাংক দেখুন। এটা তো রাষ্ট্রের চাওয়া।
তো আমাদেরও ওনারা বলেছেন যে এই জাতীয় সময়ে আমাদেরকে সাপোর্ট দেওয়া হবে, যাতে করে আমাদের মাস্ট ব্যালেন্স শিটে কোনো ধাক্কা না লাগে। ভালো ব্যাংকটা, আমাদের লক্ষ্য হওয়া উচিত ভালো ব্যাংকটা যেন এক নচর নিচে না নামে, আর খারাপ ব্যাংকটা যদি ভালো হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, দারুণ। 5 বছরের মধ্যে যদি ওটা দাঁড়িয়ে গেল তো ভালো। নাও ভালো ম্যানেজমেন্ট হতে হবে, ভালো ব্যাংকেরই বোর্ড, ওই বোর্ডকে রিপ্লেস করতে হবে। তারা তো ব্যর্থ বোর্ড, তাদের ব্যাংক তারা খারাপ করেছে। নাও আর অন্যান্য যে সাপোর্টগুলো আমি বললাম, ক্যাপিটালে, লিকুইডিটিতে, অন্যান্য আরও যেগুলিতে আপনার তাদের অপারেটিং লস থাকলে, তাদের অপারেটিং লস, আমি অপারেটিং প্রফিট করলাম 1391 বা 1400 কোটি টাকা। এখন যদি আমি একটা ব্যাংক অধিগ্রহণ করি যার 200 কোটি টাকা অপারেটিং লস আছে, তাহলে তো সিটি ব্যাংকের আগামী বছর প্রফিট হয়ে যাবে 1200 কোটি টাকা। এটা তো কারো পারপাস সার্ভ হলো না, রাইট? তো ওইটারও একটা সাপোর্ট লাগবে। আমি বেসিক্যালি আশাব্যঞ্জক, উৎসাহব্যঞ্জক কথা বলেছেন আমাদের মাননীয় গভর্নর। উৎসাহব্যঞ্জক কথা যে সেন্ট্রাল ব্যাংক থেকে সমগ্র সাপোর্ট দেওয়া হবে। তাদের তো সাপোর্ট দেওয়ার অনেকগুলি টুল আছে, সিআরআর টুল, এসএলআর টুল, এডি রেশিও টুল, দেন আমাদের রেপো করে তারা যেভাবে আমাদেরকে প্রি ফাইন্যান্সিং টুল, ফাইন্যান্সিং টুল, তো তারা টুলগুলো ইউজ করবেন। আমি পার্সোনালি মনে করি যে যদি আগে রিস্ট্রাকচারিংটা করতে তারা দেন, যে আগে ওই ব্যাংকটা ঠিক করি, তারপরে এটাকে ব্যালেন্স শিট মার্চ করি, তাহলে আমি মনে করি ভালো জিনিস হবে। এবং আমি মনে করি যে ওই ব্যাংকগুলোর মধ্যেও আমরা আরও শক্তিশালী একটা ব্যাংক হবে। যে যদি আগে ব্যাংকটা রিস্ট্রাকচার হবে, ব্যালেন্স শিটটার মার্চটা পরে হবে, ইনস্টেড অফ এখনই ব্যালেন্স শিট মার্চ করে ইন্টারন্যাশনাল মার্কেটে, তখন ডোমেস্টিক ব্যবসা ভালোই চলবে, কারণ সেন্ট্রাল ব্যাংক আপনাকে এই ফরবিয়ারেন্সগুলো দিবে। বাট আন্তর্জাতিক যাদের সাথে আমাদের ব্যবসা, আমার এই যে 2800 কোটি টাকা আয়ের কিন্তু 1/3 আয় আসে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে, আমার এই $6 বিলিয়ন এলসির জায়গা থেকে। এরা কিন্তু এইসব ইনোভেটিভ অ্যাকাউন্টিং মানতে চাইবে না, তারা আইএফআরএস ফলো করতে চাইবেন, তারা বেজেল ফলো করতে চাইবেন। সো তখন বিপদে পড়ে যাব। তারা ব্যালেন্স শিট দেখবে, তারা ব্যালেন্স শিটে সেন্ট্রাল ব্যাংক মেনে নিল, ডোমেস্টিক ব্যবসা ভালো চললো, আন্তর্জাতিক ব্যবসায় আঘাত আসবে। সো আমি সেজন্যই মনে করি যে আগে রিস্ট্রাকচারিং হোক। ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আমি আশাবাদী, কারণ আমরাই এই একই একটা ব্যাড ব্যাংক, সিটি ব্যাংক 2007 সালে জয়েন করে ফরেন ব্যাংক থেকে 6-7 জনের টিম, আজকে যদি মন্দ ব্যাংক বলেন, যেটাকেই বলেন, সিটি ব্যাংক কিন্তু প্রবলেম ব্যাংক ছিল 2007 জয়েন করি, যখন 2 জন সেন্ট্রাল ব্যাংকের অবজারভার ব্যাংকের বোর্ডে বসতেন। 1 টাকা ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা ছিল না, ব্যাংকের প্রফিটের তো প্রশ্নই আসে না। সেই ব্যাংকই এখন দেশের সেরা ব্যাংক।